আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৌল শরীফে ক্যালচো ক্যাফেতে। ওয়েল, আমি একজন ইতালি ফ্যান এবং গত তিনবার ইতালি জাতীয় দল বিশ্বকাপে যায়নি। তো ছোটোবেলা থেকে ইতালি সাপোর্ট করি। নট অনলি দ্যাট, ফেভারিট ক্লাব এসি মিলান এবং আমার সবচেয়ে পছন্দের প্লেয়ার ছিল হচ্ছে পাওলো মালদিনি। নট অনলি দ্যাট, আমি এত বড় ফ্যান, যদি পাওলো মালদিনি এখন ডিরেক্টর হিসেবে অন্য কোনো ক্লাবে জয়েন করে তাহলে আমি হয়তো সেই ক্লাবও সমর্থন করা শুরু করতে পারি। তো সেই হিসাবে কিছুদিন আগে পাওলো মালদিনি ইতালি জাতীয় দলের ডিরেক্টর হিসেবে এসেছিল, হেড অফ ফুটবলিং ইউনিট, ওইটা নিয়েও এসেছিল এবং সাথে একজন ব্রাজিলিয়ানকে আমার খুব পছন্দের, সেটা হচ্ছে লিওনার্দো, বোথ এজ প্লেয়ার অ্যান্ড অলসো এজ টেকনিক্যাল ডিরেক্টর। তো পাওলো মালদিনির অ্যাডভাইজার হিসেবে সে আসলে জাতীয় দলের এসেছিল। তো খুবই খুশি, কারণ কি তিনটা বিশ্বকাপ মিস করেছে এবং তিনটা বিশ্বকাপ মিস করার পরে রিবিল্ডিং প্রসেস মালদিনির হাত ধরিয়ে আসছে। তো দ্যাট ওয়াজ আ গ্রেট, মানে আমি আসলে খুব খুশি হয়ে গিয়েছিলাম। আনফর্চুনেটলি 16 দিনের মাথায় তারা রিজাইন দিয়ে দেয়। এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। রবের্তো মানচিনি এখন বর্তমান আমাদের কোচ এবং তিনিও আমার খুব পছন্দের একজন কোচ এবং আমি খুবই খুশি হয়েছি রবের্তো মানচিনি এসেছে ইতালির জাতীয় দলের কোচ হিসেবে। যদিও সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, সেটা পরবর্তীতে ভিডিও বানাবো। তবে আজকে পাওলো মালদিনি এবং লিওনার্দো কেন ইতালি জাতীয় দলে থাকতে পারলো না সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলে আসি কারণ। আমার কাছে প্রথম ধারণা মতে চয়েস অফ কোচ এবং চয়েস অফ মুভিং ফরওয়ার্ড। তো ইতালি যেহেতু রিবিল্ডিং একটা প্রসেসে চলে আসছে, তো রিবিল্ডিং প্রসেসটা তারা করতে হলে প্রথম চয়েস তো অবশ্যই কোচ সিলেকশন। তো কোচ সিলেকশন হিসেবে আমরা এখন পর্যন্ত যেটা জানি, প্রথমে তারা পেপ গার্দিওলা প্রথম চয়েস ছিল, দ্বিতীয় চয়েস কার্লো অ্যানচেলোত্তি ছিল, অ্যান্ড তৃতীয় চয়েস হিসেবে আন্দ্রে পিরলো। তো তিনজনের মধ্যে প্রথম দুইজন আসলে হাই প্রোফাইল কোচ এবং তৃতীয়জন হাই প্রোফাইল না হলেও রিবিল্ডিং প্রসেসে যথেষ্ট ভূমিকা পালন করার সম্ভাবনাই ছিল। তো আমরা প্রথমে আলোচনা করব পেপ গার্দিওলা। পেপ গার্দিওলা নিয়ে কী আলোচনা করব? ব্লকবাস্টার কোচ। তো এই কোচের অধীনে সত্য কথা বলতে গেলে ইতালির খেলা দেখার খুবই ইচ্ছা, যে টিকি টাকা ফুটবল অথবা ওয়ান টাচ পাসিং ফুটবলের মধ্যে কিভাবে ইতালিকে রিবিল্ড করে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল দেখার জন্য। তবে তাকে নিয়ে একটা জিনিস আমাকে বলতে হয়, তার আমরা কোচিং শুরু থেকে এখন পর্যন্ত আসলে তার অ্যাচিভমেন্ট অনেক বেশি। তার ফুটবল খেলা দেখাও মানে খুবই খুবই সুন্দর তার খেলা। তো কিন্তু রিবিল্ডিং প্রসেসে কিন্তু পেপ গার্দিওলা কখনো যায়নি। তার স্টাইলটাই থাকে অলরেডি বিল্ড আপ একটা টিমে একটু খরচ করে সেটাকে পারফেকশন নিয়ে আসা এবং সেই প্লেয়ারদেরকে ট্রেন্ড আপ করে, অলরেডি এক্সিস্টিং প্লেয়ারদেরকে ট্রেন্ড আপ করে সে আসলে নেক্সট লেভেলে নিয়ে যায়। আমরা যদি ম্যানচেস্টার সিটিকে দেখি, এই ম্যানচেস্টার সিটি অ্যাকচুয়ালি যদি রিবিল্ড হয়ে থাকে, সেই রিবিল্ডটা কিন্তু রবের্তো মানচিনি করেছে। ওই যেটা বললাম, আরেকটা ভিডিও আনবো তাকে নিয়ে, সেই ভিডিওতে আমি তাকে নিয়ে আলোচনা করব। তো রবের্তো মানচিনি কিন্তু ম্যানচেস্টার সিটিকে 44 বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতায়। ইংলিশ প্রিমিয়ার লিগ অর এনি কাইন্ড অফ ফার্স্ট ডিভিশন টাইটেলটা কিন্তু রবের্তো মানচিনি জিতায়। নট অনলি দ্যাট, 38 বছর পরে ডোমেস্টিক এনি কাইন্ড অফ টাইটেল কিন্তু রবের্তো মানচিনি জিতায়। আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে পারে না বলেই তার বিদায় নিতে হয়। তার 2-3টা সিজন পরেই পেপ গার্দিওলা অ্যাজ এ রিবিল্ড হিসেবে এসে পড়ে ম্যানচেস্টার সিটিতে এবং ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। ততদিনে ম্যানচেস্টার সিটি বড় ক্লাবে রূপান্তরিত হয়ে যায় এবং সেই বড় ক্লাবটার চ্যাম্পিয়ন্স লিগই বাকি থাকে। সো মানচিনি অলরেডি সেই টিমকে অনেকগুলো টাইটেল দেওয়ার পরে জাস্ট পেপ গার্দিওলা নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যায়, ট্রেবল জিতার একটা ক্ষমতার কাছাকাছি নিয়ে আসে এবং প্রতি সিজনেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইট দেওয়ার চেষ্টা করে। তো তার অবশ্যই আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে ওর আলোচনা করার কিছু নেই। আমরা তার বায়ার্ন মিউনিখে যদি চলে আসি, বায়ার্ন মিউনিখও যখন চ্যাম্পিয়ন্স লিগ সে জিতে, তার আগে এই টিমটা নিয়ে অলরেডি তার আগেই ইয়োপ হেঙ্কেস চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় এবং হেঙ্কেসের পরেই পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখে আসে এবং বায়ার্ন মিউনিখের খেলার স্টাইল চেঞ্জ করে যায়। আনফর্চুনেটলি অনেকের ধারণা মতে বায়ার্ন মিউনিখের ওই সেশনটা যাওয়ার পরে জার্মান ন্যাশনাল টিমের কন্ডিশনটা খারাপ হয়ে যায়। তো আমরা পেপ গার্দিওলার আগে যদি আসি, তার আগের ক্লাবটা সেটা ব্লকবাস্টার ক্লাব বার্সেলোনা, যেখানে লিওনেল মেসি ছিল, রোনালদিনো ছিল এবং একই সাথে ইনিয়েস্তা, জাভি, বুস্কুয়েট সব একসাথে চলে এসেছিল। তো এই প্লেয়ারগুলোকে কি কেউই পেপ গার্দিওলা নিয়ে এসেছে? নো, সবাই কিন্তু পেপ গার্দিওলা আসার আগেই
দলে ছিল। তো সেই দলকে জাস্ট নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্বটাই পালন করছে পেপ গার্দিওলা। সো পেপ গার্দিওলা ইজ এ বিগ কোচ, বাট সে রিবিল্ডিং কোচ না। তাকে যদি কোনো ছোট ক্লাবে আমরা কিন্তু তাকে যেতে দেখিনি। সো ছোট ক্লাবে গিয়ে সেটাকে বড় ক্লাবে রূপান্তরিত, যেমন রানিয়ারি আমাদের এখন বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর, লিস্টার সিটিকে নিয়ে রূপকথার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে। এই টাইপের কিন্তু পেপ গার্দিওলার নাই। পেপ গার্দিওলা বিগ টিমে যাবে, বিগ টিমে গিয়ে বিগ টিমকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং সেই দলটাকে হারানো সম্ভব না সেই জিনিসটা। এখন বর্তমানে যদি আর্জেন্টিনা হয়, সে আর্জেন্টিনা সে কোচ হতে পারবে, বা স্পেনের কোচ হতে পারবে, অথবা ফ্রান্স ন্যাশনাল টিমের কোচ হতে পারবে। ইতালি ইজ এ ফলেন কান্ট্রি। এই দলের কোচ পেপ গার্দিওলা আমার কাছে মনে হয় না কখনোই গুড চয়েস। আর স্যালারি তো আছেই, দ্বিতীয় কথা তো বলতে হয় স্যালারি আছে, এত টাকা স্যালারি দিয়ে ইতালি রাখার মতো আমার কাছে মনে হয় না। দেন ন্যাশনালিটি একটা বড় প্রশ্ন। হ্যাঁ, পেপ গার্দিওলা ইতালিয়ান ভাষা পারে, যেহেতু সে শেষ সময় ইতালিতে এসে থেকেছিল তার খেলার ক্যারিয়ারে। তো ইতালিয়ান ভাষা সে পারলো। একটা জিনিস কি, নিজস্ব জাতীয়তা ছাড়া এখন পর্যন্ত কোনো টিম বিশ্বকাপ জিততে পারেনি। আপনারা এইবারে যদি আনচেলত্তি জিতে দেখাইতো অথবা তুখেল যদি জিতে দেখাইতো তাহলে হয়তো বা প্রথমবার ইতিহাসে ঘটতো, কিন্তু আনফর্চুনেটলি ঘটে নাই। স্পেনের দে লা ফুয়েন্তেই জিতেছে। সো জাতীয়তা হিসাব করলেও পেপ গার্দিওলা পিছিয়ে আছে। তো সেকেন্ড চয়েস কে ছিল? কার্লো আনচেলত্তি, আমাদের আরেকটা ফেভারিট কোচ। এবং মজার বিষয়, সে আনচেলত্তি ইংলিশ প্রিমিয়ার লিগে গিয়েছে, বায়ার্ন মিউনিখেও ছিল, এবং পেপ গার্দিওলার রিপ্লেসমেন্ট সেই করেছিল। আনফর্চুনেটলি সেও কিন্তু রিবিল্ডিং কোচ না। আমরা যদি রিয়াল মাদ্রিদে তার দুইটা স্টিন্ট যদি আমরা দেখি, দুইবারই, প্রথমবার সে যখন এসেছিল সে হোসে মরিনোর টিমকে পেয়েছিল এবং হোসে মরিনোকে রিপ্লেস সে করেছিল। হোসে মরিনোর ডিফেন্সিভ ট্যাকটিক্সকে সে অ্যাটাকিং মোডে নিয়ে গিয়ে ক্লাবটাকে নেক্সট লেভেলে নিয়ে যায় এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে পরের স্টিন্টে এসে। এবং সেই স্টিন্টে এসেও যদি আপনি দেখেন, সেখানে কিন্তু ইতিমধ্যে ভিনিসিয়াস জুনিয়র সুপারস্টার হিসেবেই ছিল এবং বেনজেমাও ছিল। সো সবাই ফর্মে ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো বা ছিল না, কিন্তু সবাই কিন্তু ফুল ফর্মে ছিল। তো আনচেলত্তি অ্যাকচুয়ালি রিবিল্ড একটা রিয়াল মাদ্রিদ টিম পায় নাই। সে যেটা পেয়েছে একটা ফলেন টিম, সেটাকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছে। তো আমরা তার আগে যদি আসি, চেলসি ততদিন বড় ক্লাব, একটা চ্যাম্পিয়ন্স লিগ তাদের দরকার ছিল। চ্যাম্পিয়ন্স লিগের জন্য তারা বিভিন্ন কোচ খুঁজতেছিল। হোসে মরিনো সেটা ডেলিভার করতে পারে নাই। আব্রাম গ্রান্ট এসেছিল, দেন গাস সিলিং এসেছিল, সোলারি এসেছিল। সোলারিকে তো আপনারা চিনেন, ব্রাজিল ন্যাশনাল টিমকে এনে কাপ জিতেছে। তো এত বড় বড় হাই প্রোফাইল কোচ যেখানে পারে নাই, তখনই আনচেলত্তিকে নিয়ে এসেছে। কারণ কি, আনচেলত্তি এসি মিলানকে এনে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে এবং একবার ফাইনালে হারে। সো বিগ শট চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্যই চেলসি আনচেলত্তিকে নিয়োগ দেয় এবং আন্দ্রে বিল্লোকে পায়নি। তারপরও চেলসির হয়ে ভালো খেলেছিল। তারপরে চলে আসি পিএসজিতে। আনচেলত্তি পিএসজিতে গিয়েও ইতিমধ্যে পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রেগুলার টিম হিসেবে খেলা শুরু করেছে এবং ফ্রেঞ্চ লিগের দাপটের সহিত তারা জিততেছিল। তো রিবিল্ডিং প্রসেস কিন্তু আনচেলত্তি কোনো টিমের হয়ে করে নাই। হ্যাঁ, রিবিল্ডিং ট্রাই করেছে এভারটনের হয়ে। আনফর্চুনেটলি এভারটনে যাওয়ার পরে এভারটনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। নাপোলিতে আবার গিয়েছে, নাপোলি থেকেই তো আসলে রিয়াল মাদ্রিদ ব্যাক করে। তো নাপোলিতে সে যে মৌসুমে গিয়েছিল, নাপোলি কিন্তু সেই মৌসুমে আর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে নাই। সো রিবিল্ডিং প্রসেসে আসলে আনচেলত্তি ইজ নট গুড। সো আমরা যদি এইবারে ব্রাজিল ন্যাশনাল টিমটাকে দেখি, ব্রাজিল টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপ রেগুলার খেলতেছে। তারা কিন্তু আনচেলত্তি আসার আগেই মোটামুটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন নিশ্চিত প্রায় করে ফেলেছে। আনচেলত্তি এসে জাস্ট কনফার্ম করেছে। সো ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছিল, ইতালি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে না 3 বছর ধরে। ইতালি ফলেন কান্ট্রি, মাঝখানে যে ইউরো জিতেছে সেটা একটা ফ্লুক হিসেবে আমরা ধরে নিতে পারি। তো সেই ফলেন ইতালিকে সে রিবিল্ড করে নতুনত্ব এনে দিবে আমার কাছে মনে হয় না। সো পেপ গার্দিওলা এবং আনচেলত্তি ওয়াজ আ ড্রিম, বাট নট নাও। এখন তারা আসলে ইতালি কোচ হওয়ার মতো না, কারণ কি তারা রিবিল্ড কোচ না। এখন আসি আন্দ্রে পিরলো। ইয়েস, হি ইজ আ রিবিল্ড কোচ। আমরা যদি তার ট্র্যাক রেকর্ড দেখি, জুভেন্টাসের সে আসলে খারাপ সময় জুভেন্টাসের কোচ হয়েছিল। জুভেন্টাসের সবাই বয়স্ক প্লেয়ার ছিল এবং জুভেন্টাসের লাস্ট টাইটেল সে আন্দ্রে পিরলো কোচ হিসেবেই ছিল। তারপরে কি পেয়েছে? ফাতিহ কারামগুরুতে গিয়ে সে খেলার স্টাইল চেঞ্জ করেছে। সে আরও কয়েকটা প্লেয়ারকে এনেছে, যেমন জিওভান্নি লিওনি তাকে এনেছে, এবং যেটা হয়েছে স্যামদোরিয়া থেকে ভালো ফুটবল খেলেছে, কিন্তু স্যামদোরিয়াকে নিয়ে কিন্তু প্রমোশনটা পায়নি। তার ফুটবল খেলা খুবই চমৎকার। পেপ গার্দিওলার মতো সেও অ্যাটাকিং মোডে যখন যায় WM ফরমেশন ফর্ম করে, এবং যেটা এইবার স্পেন যেটা করেছে। তো এই WM ফরমেশন আমি একটা ভিডিও করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো ওই ফরমেশনে গিয়ে সে অ্যাটাকিং মোডে যায় এবং যখন ডিফেন্সিভ মোডে আসে, অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্ট তার ডিফেন্সিভ স্ট্রাকচারটা সাজায়। এখন অপোনেন্ট যদি উইঙ্গার বেস হয়, সে 3-5-2 ফরমেশনে খেলায়।
অপোনেন্ট যদি দেখা যায় 4-4-2 ন্যারো ফরমেশনে খেলে তাহলে সেও 4-4-2 ন্যারো ফরমেশনে চলে যায়। অপোনেন্ট যদি 3-5-2 ফরমেশনে যায় তখন সে ডিফেন্সিভলি 4-3-3 ফরমেশনে যায়। তো প্রত্যেকটা ম্যাচের ডিফেন্সিভ মোডটা সে আসলে সাজায় অ্যাকর্ডিং টু দ্য অপোনেন্টস। তো সে যেহেতু প্রুভেন না, তাকে নিয়ে আসলে গ্যাম্বল করাটা রিস্ক হয়ে যায়। আনফর্চুনেটলি বেটিং স্ক্যান্ডাল মানে বেটিং একটা এজেন্সির সে অ্যাম্বাসেডার হওয়াতে পলিটিক্যাল ইস্যু হোক যেই ইস্যু হোক তাকে আসলে ইতালি কোচ হিসেবে নেওয়া হয় না। তো তিনটা কোচ চয়েস করা হয়েছে, তিনোটা কোচে ব্যর্থ হয়েছে। তো অ্যাকচুয়ালি পাওলো মালদিনি অ্যান্ড লিওনার্ডো তারা হাই প্রোফাইল কোচের দিকে গিয়েছে এবং হাই স্বপ্ন দেখা শুরু করেছে। ইতালির আসলে দরকার হাই স্বপ্ন দেখা না, উচ্চ স্বপ্ন দেখা তখনই সাজে যখন আমার দল রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতেছে কিন্তু ব্যর্থ হয়ে আসতেছে। যেমন জার্মানি রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, গ্রুপ পর্যায়ে বাদ পড়তেছে, না হলে প্যারাগুয়ের সাথে এবারে যেমন বাদ পড়লো। তো সেই হিসাবে যদি আমরা বলি ইতালি কিন্তু সেই অবস্থানে নাই। ইতালির ট্যালেন্ট প্রচুর আছে। ইতালিতে যে জিনিসটা আছে রিবিল্ডিং প্রসেস, সবার ভিতরে ভালোবাসা তৈরি করা যে ইতালিয়ার জাতীয় দল পারবে। কি পারবে? ওয়ার্ল্ড কাপ জিততে? নো 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 না, ভালো খেলতে। তো এই জিনিসটা না আগে শুরু করা উচিত, দেন না ওয়ার্ল্ড কাপ জিতাটা নিয়ে চিন্তা করা দরকার। তো এখন আসি রবার্তো মানচিনি। রবার্তো মানচিনি চয়েসটা আমার খুব চমৎকার লেগেছে, সেটা নিয়ে অবশ্যই আমি আরেকটা ভিডিও করব। তো এখানে ছোট্ট করে বলে নিই, রবার্তো মানচিনি ম্যানচেস্টার সিটি নিয়ে কিন্তু রিবিল্ড করেছিল। আমরা যদি ইন্টার মিলানকে দেখি, ক্যালচিওপল্লির পরে কিন্তু ইন্টারকে নিয়েও রিবিল্ড করেছিল। নট অনলি দ্যাট, আমরা যদি রবার্তো মানচিনির আরও একটা যদি সাকসেস দেখি সেটা হচ্ছে ইতালি লাস্টবার যেবার সে কোচ হয়েছিল 2018 থেকে 2021 সাল পর্যন্ত আনবিটেন রান দিয়েছিল, 37 ম্যাচের আনবিটেন রান দিয়েছিল। আনফর্চুনেটলি ইউরো জিতার পরেই স্পেনের কাছে হেরেই সে আনবিটেন রানটা নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে ভিয়েলি মারা যায় এবং পাশাপাশি দেখা যায় মানচিনি আপসেট হয়ে যায় এবং সেইখানে একই সাথে নর্থ ম্যাসিডোনিয়ার সাথে প্লে অফে শকিংলি হেরে তারা কিন্তু বাদ পড়ে যায়। আমরা দেখছি নর্থ ম্যাসিডোনিয়ার কাছে বাদ পড়ে গেছে, ওইখানে যদি প্লে অফে জিততো হয়তো বা রোনালদোর পর্তুগালের সাথেই খেলা পড়তো এবং পর্তুগালের কাছেও তো বাদ পড়ার সম্ভাবনা ছিল। সো সেই হিসাব করলে আসল কথা রবার্তো মানচিনি রিবিল্ড প্রসেস খারাপ ছিল না। হ্যাঁ, সে বেশি টাকার জন্য হয়তোবা সৌদি আরবে চলে গিয়েছে, তাই আমরা তাকে বিট্রেয়ার হিসেবে কাউন্ট করতেই পারি। সেই হিসাব যদি করেন, আনচেলত্তিও তো নাপোলির সাথে বিট্রে করেছে, তো আমরা কেন আরেকজন বিট্রেয়ারকে নিয়ে আসবো আমাদের কোচ হিসেবে? আন্দ্রে পির্লো তো গাদ্দারি করেই গিয়েছে। সো আমরা অন্যান্য গাদ্দারকে সুযোগ দিচ্ছি, মানচিনিকে কেন নয়? এখানেই রাখলাম। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখার জন্য আগে থেকে আহ্বান জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।